আসসালামু আলাইকুম। দেশের জন্য জীবন দিতে সকল দেশপ্রেমিক সৈনিকই প্রস্তুত থাকে, তবে যদি সেই দেশ হয় এমন কোনো দেশ যারা কিনা সৈনিকের ব্যাপারে ভাবেই না, এমনকি তাদেরকে বাঁচানোর বদলে তাদেরকে মারার ব্যাপারে ভাবে, তাহলে সেই দেশ অথবা সরকারের জন্য জীবন দেওয়া মানেই বোকামি। আজ আমি আপনাদের জন্য এরকমই একটি গল্প নিয়ে হাজির হয়েছি, যেখানে আমরা তিনজন সিক্রেট এজেন্টের গল্প জানবো এবং এও জানবো তাদের শেষ পরিণতি কি হয়। গল্পের শুরুতেই আমরা নর্থ কোরিয়ার একটি আর্মি বেস ক্যাম্প দেখতে পাই। সেখানে লেফটেন্যান্ট ওন একটি নতুন মিশনে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তখন কর্নেল এসে তাকে বলে যে এরপর যদি তাদের দেখা হয় তাহলে তারা হয়তোবা ভাইয়ের মতো একে অপরকে জড়িয়ে ধরবে, নয়তোবা শত্রুর মতো একে অন্যের সাথে যুদ্ধ করবে। সেই পর্যন্ত যেন ওন বেঁচে থাকে, আর মরলেও বীরের মতো যেন সে মারা যায়। একথা শুনে লেফটেন্যান্ট ওন কর্নেলকে স্যালুট দিলেও মনে মনে বলে যে এত বড় বড় কথা সেই লোক বলছে যে কিনা গত 9 বছরে তাকে 900 বার মারার চেষ্টা করেছে। এখন এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা 2 বছর পর সাউথ কোরিয়ার দৃশ্য দেখতে পাই। এখানে লেফটেন্যান্ট ওন ডঙ্গু ছদ্মনামে গুপ্তচর হিসেবে লুকিয়ে আছে। প্রায় 2 বছর ধরে ডঙ্গু এখানে আছে। এখানকার সবাই ডঙ্গুকে বোকা হাবাগোবা ছেলে হিসেবেই চেনে। অনেকেই ভাবে সে একজন বুদ্ধি প্রতিবন্ধী। এখন ডঙ্গুকে আমরা দেখতে পাই কিছু একটা হিসাব করছিল। সে আসলে হিসাব করছিল ঠিক কিভাবে পড়লে তাকে বোকা বোকা লাগবে এবং সে ব্যথাও পাবে না। এমন সময় দুটি বাচ্চা এসে তাকে পাথর ছোড়ে। ডঙ্গু তখন ইচ্ছা করেই হিসেব মতো পড়ে যায়। ছেলেগুলো তখন বোকা বোকা বলে চেঁচাতে থাকে। ডঙ্গু মনে মনে বলে তাদের প্রতিটি পদক্ষেপ সে আগে থেকেই জানে, তবুও নিজেকে গাধা বোকা প্রমাণ করার জন্য তাকে এসব অভিনয় করতে হয়। আর এরপর আমরা দেখতে পাই এক বয়স্ক মহিলা তাকে বলছে যেহেতু তার বুদ্ধি কম তাই তাকে পরিশ্রম বেশি করতে হবে, এতেই সে দুনিয়াতে টিকে থাকতে পারবে। এই বৃদ্ধার কাছে ডঙ্গু থাকে আর তাকে মা বলে ডাকে। ডঙ্গু তার দোকানে টুকটাক কাজ করে দেয়, আর এর বদলে সে তাকে থাকার জায়গা এবং খাবার দেয়, সে সাথে অল্প কিছু টাকা দেয় যা ডঙ্গু সবসময়ের জন্য গুছিয়ে রেখে দেয়। এজেন্ট হিসাবে কাজ করায় উত্তর কোরিয়ার সরকার তাকে এত টাকা দিবে যে সে দেশে গেলে একজন ধনী লোক হিসাবে থাকতে পারবে। আর এই আশা নিয়ে এত বুদ্ধিমান ডঙ্গু বোকা সেজে এখানে রয়েছে। সে নিজেকে বোকা প্রমাণের জন্য প্রতিদিন নানান ভান করে, যেমন নাকের ময়লা পরিষ্কার না করা, দু পায়ে দুরকম জুতো পরা, একই জায়গায় প্রতিদিন পড়ে যাওয়া ইত্যাদি। ডঙ্গু যখন রাস্তা ঝাড়ু দিচ্ছিল তখন তাদের প্রতিবেশী ইউরানকে দেখতে পায়। ডঙ্গু ইউরানকে বেশ পছন্দ করত। ইউরানও তার সাথে হেসে হেসে কথা বলতো। মূলত ডঙ্গু বোকা বলেই ইউরানের তার প্রতি সহানুভূতি ছিল। আর এরপর আসে ইউরানের ভাই ইউজুন, যে কিনা কোনো কারণ ছাড়াই ডঙ্গুকে মারতে থাকে। ডঙ্গুকে মারা ইউজিনের প্রতিদিনের কাজ। ডঙ্গু দাঁতে দাঁত পিষে সহ্য করে নেয় এবং মনে মনে বলে ফিরে যাওয়ার আগে সে এই ছেলেকে আস্ত রাখবে না। এরপর আমাদেরকে ডঙ্গুর আশেপাশের লোকজনের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়, যার মধ্য থেকে গুরুত্বপূর্ণ ছিল তার পালিত মায়ের ছেলে এবং তাদের সুন্দরী প্রতিবেশী রান। ডঙ্গু দোকানে বসে ঘুমের ভান ধরে পড়েছিল। তখন এক পোস্টম্যান সেখানে আসে। তাদের কথাবার্তায় আমরা বুঝতে পারি এই পোস্টম্যানও নর্থ কোরিয়ার একজন গুপ্তচর। ডঙ্গু তাকে বলে যে হেড অফিস থেকে তাদের কাছে এখনো কোনো মেসেজ আসেনি। তখন পোস্টম্যান ডঙ্গুকে জিজ্ঞাসা করে সে সাউথ কোরিয়াতে কতদিন আছে। ডঙ্গু উত্তরে বলে 734 দিন। তখন পোস্টম্যান জানায় সে সাউথ কোরিয়াতে আছে 16 বছর। এতদিনেও তার কাছে সেই কাঙ্ক্ষিত মেসেজ আসেনি। পোস্টম্যান জিজ্ঞাসা করে ডঙ্গুকে বেশ নার্ভাস লাগছে, আজই কি সেই বিশেষ দিন। যা শুনে ডঙ্গু তার মুখ চেপে ধরে এবং ভয়ে ভয়ে আশেপাশে তাকাতে থাকে। রাতের বেলা আমরা ডঙ্গুকে লুকিয়ে কোথাও একটা যেতে দেখতে পাই। তবে ঠিক ওই সময়ে ওই দুই দুষ্টু ছেলে এবং তাদের মা চলে আসে, ফলে সে আর যেতে পারে না। সে সেখানেই প্যান্ট খুলে টয়লেট করার ভান করে, অর্থাৎ তার বোকামি প্রমাণের আরেকটি চেষ্টা। আর সবচেয়ে খারাপ ব্যাপার হলো ঠিক তখনই সেখানে ইউরান চলে আসে এবং তাকে এইভাবে দেখে ফেলে, যার ফলে ডঙ্গু বুঝতে পারে যে তার ভালোবাসা তো গেল চলে। এখন পরদিন সকালবেলা ডঙ্গু এবং তার পালিত মায়ের ছেলে ডনজু কথা বলছিল। এই সময় সেখানে পোস্টম্যান আসলে সে তার পেছনে ছুটতে থাকে। তারা নিরিবিলি জায়গায় গেলে পোস্টম্যান তাকে একটি খাম দেয় এবং বলে যে তার মা মারা গিয়েছে 1 বছর হলো, আর আজই সে এই সংবাদ পেয়েছে। পোস্টম্যান বলে ডঙ্গু তার মতো নয়, সে ঠিকঠাক ভাবে মিশন শেষ করে নর্থ কোরিয়াতে নিশ্চয়ই ফিরে যেতে পারবে। এখন বাড়ি ফিরে ডঙ্গু দেখতে পায় খামে তার মায়ের একটি ছবি আছে।
সে প্রায় 11 বছর তার মাকে দেখেনি। আজ যখন সে ওই পোস্টম্যানের মায়ের মৃত্যুর ব্যাপারে জেনেছিল তখন সে অনেক বেশি আবেগপ্রবণ হয়ে গিয়েছিল নিজের মায়ের কথা ভেবে। এখন পরদিন ডঙ্গু ডঞ্জুর সাথে আশেপাশের বাড়িতে খাবার সাপ্লাই দিতে যায়। তখন সে তার বৃদ্ধ প্রতিবেশীর কাছ থেকে জানতে পারে যে তাদের এখানে নতুন একজন ভাড়াটিয়া এসেছে যার নাম হলো কিম এবং সে একজন গায়ক। একথা শুনে ডঙ্গু চিন্তায় পড়ে যায়। রাতে ডঙ্গু ব্যায়াম করছিল এবং চিন্তা করছিল যে তার কোনো ভুল হয়েছে কিনা। ঊর্ধ্বতন কর্মকর্তারা হাই র্যাঙ্ককে কেন পাঠিয়েছে। এই সময় হাই র্যাঙ্ক বা নতুন ভাড়াটিয়া কিম চলে আসে। সেও নর্থ কোরিয়ান একজন গুপ্তচর। অতীতে ডঙ্গু এবং কিম একসাথে ট্রেনিং নিয়েছিল, তবে দুজনের ব্যক্তিগত সম্পর্ক তেমন একটা ভালো ছিল না। দুজনের মধ্যে বেশ লড়াই হতো আর সেগুলোকে মনে করে তারা এই সময়ে লড়াই করে। কিম বলে বোকার অভিনয় করলেও ডঙ্গু মারামারি ভোলেনি। সে আরো বলে যে সে বেশি দিন এখানে থাকবে না, মিশন শেষ করেই চলে যাবে। কিন্তু ডঙ্গু বোকা সেজে সারা জীবনই সাউথ কোরিয়াতে থেকে যাবে। এই বলেই সে সেখান থেকে চলে যায়। পরদিন সকালে ডঙ্গু ঘুম থেকে উঠে দেখতে পায় কিম কোথাও একটা যাচ্ছে। তার মিশন কি তা জানার জন্য ডঙ্গু তার পেছন পেছন যেতে থাকে। কিম কোনো মিশনে নয় বরং গানের অডিশন দিতে গিয়েছিল, তবে এই অডিশনে সে ফেল করে। কিম ডঙ্গুকে জানায় যে তাকে একজন গায়কের ভূমিকায় এখানে থাকতে হবে, তাই তাকে যে কোনো ভাবে কোনো এক অডিশনে পাশ করতে হবে। তার মনে হয় যে তার নর্থ কোরিয়ান এত ভালো গলার কদর সাউথ কোরিয়ার লোকেরা করতে পারছে না। এখানে গান শুনে বোঝা যায় যে কিম গানের তেমন কিছুই জানে না। এখন ওই রাতে আমরা ডঙ্গুকে দেখতে পাই যে কিনা তার মায়ের উদ্দেশ্যে চিঠি লিখছিল। তখনই তার প্রতিবেশী দুষ্টু ছেলেটি কাঁদতে কাঁদতে সেখানে আসে। সে বলে তার ভাইকে অনেকক্ষণ যাবৎ খুঁজে পাওয়া যাচ্ছে না। ডঙ্গু তার মিলিটারি বুদ্ধি কাজে লাগিয়ে খুব সহজেই ছেলেটির ভাইকে খুঁজে বের করে। পার্ক নামে তাদের আরেক প্রতিবেশীর বাড়িতে ছেলেটি ছিল। পার্ক ছেলেটিকে বলছিল তাদের মধ্যে যা কিছু হয়েছে তা যেন কেউ না জানে এবং ছেলেটিকে বেশ কিছু উপহারও দেয়। ডঙ্গুর মনে হয় যে এই লোকটি অনেক জঘন্য একটা লোক, তবে তার পরিচয় বের হয়ে যাওয়ার ভয়ে সে কিছুই বলে না। এখন বাচ্চাটিকে বাঁচানোর জন্য সে নিজের পোশাক আশাক পরিবর্তন করে ফেলে। হঠাৎই একজন তাকে দেখে চিৎকার করতে শুরু করে। দেখা যায় তাড়াহুড়ায় ডঙ্গু মেয়েদের আন্ডারগার্মেন্টস পরে ফেলেছিল। চিৎকার চেঁচামেচিতে পার্ক এবং বাচ্চাটি বের হয়ে আসে। বাচ্চার মা তাকে খুঁজে পেয়ে ভীষণ খুশি হয়ে যায়। সবাই ভাবে পার্কই তাকে খুঁজে বের করেছে। অন্যদিকে আমরা সাউথ কোরিয়ার সিক্রেট এজেন্সির অফিসকে দেখতে পাই, যেখানে একজন এজেন্ট আরেকজনকে একটি লাশের ছবি দেখায়। সে বলে এই লাশটি হলো একজন নর্থ কোরিয়ান গুপ্তচরের। 16 বছর আগে দুজন মিলে এই গোপন ট্রুপ তৈরি করেছিল, যার একজন এখন মারা গিয়েছে আর একজন কোথায় আছে তা কেউই জানে না। এখন এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে আমরা গুপ্তচর পোস্টম্যানকে দেখতে পাই, যে কিনা ডঙ্গুর কাছে এসে জানায় কর্তৃপক্ষ তাকে মেসেজ পাঠিয়েছে এবং বলেছে নর্থ কোরিয়ায় ফিরে যেতে। একথা শুনে ডঙ্গু বলে এটা তো খুব খুশির খবর, সে তার পরিবারের কাছে ফিরে যেতে পারবে। পোস্টম্যান বলে তার একটি সাহায্য দরকার। ডঙ্গু যেন তাকে একটি পিস্তল দেয়। ডঙ্গু জিজ্ঞাসা করে সে বন্দুক দিয়ে কি করবে। উত্তরে পোস্টম্যান জানায় তার পরিবার চায়নায় পালানোর সময় ধরা পড়েছে, সে এর প্রতিশোধ নিতে চায়। ডঙ্গু জিজ্ঞাসা করে তাহলে কি সে নিজের দেশের সাথে বেইমানি করতে চায়। পোস্টম্যান বলে বেইমানি করলে সে 16 বছর ধরে নিজের পরিবার থেকে দূরে থাকতো না। এত লম্বা সময়ে সে তার পরিবারের সদস্যদের চেহারা পর্যন্ত ভুলে গিয়েছে। এখন তাকে এইভাবে প্রতিবাদী হতে দেখে এবং নিজের দেশের বিরুদ্ধে যেতে দেখে ডঙ্গু তার দিকে পিস্তল তাক করে বলে লেফটেন্যান্ট হিসাবে সে কমান্ড করছে, সেকেন্ড অফিসার যেন এখনই নিজেকে শেষ করে দেয়। উপায় না দেখে সেকেন্ড অফিসার বা পোস্টম্যান কাঁদতে কাঁদতে নিজের দিকে গুলি ছোড়ে, তবে পিস্তল চলে না। তখন ডঙ্গু বলে মিশনের সময় কখনোই পিস্তলে বুলেট ভরা থাকে না, এইটুকু সাধারণ কথা সে ভুলে গিয়েছে। এর মানে সে একেবারেই সাধারণ একজন সাউথ কোরিয়ান নাগরিক হয়ে গিয়েছে। তাই সে যেন এখন এখান থেকে পালিয়ে যায় এবং কোনোভাবে নিজের পরিবারের কাছে চলে যাওয়ার চেষ্টা করে। একই সময় আমরা দেখতে পাই সিক্রেট এজেন্টদের অফিসে সেই এজেন্টটি নর্থ কোরিয়ার ট্রুপের সম্পর্কে কথা বলছিল, আর ঠিক তখনই জানালা দিয়ে কেউ একজন তাকে গুলি করে দেয়, যার ফলে সে আর তার কথা শেষ করতে পারে না। এই ট্রুপ সম্পর্কে জানার জন্য সাউথ কোরিয়ার এজেন্টরা অস্থির হয়ে পড়েছিল। ওই রাতেও ডঙ্গু তার মায়ের উদ্দেশ্যে চিঠি লিখছিল। সে সেখানে লেখে যে ডংজু এবং তার মাকে দেখে ডঙ্গুর খুবই হিংসা হয়। তারও ইচ্ছা করে তার মায়ের সাথে এভাবেই থাকতে, ঝগড়া করতে এবং ভালোবাসতে। হঠাৎ করে সে তার ঘরে শব্দ শুনতে পায় এবং বুঝতে পারে কেউ একজন তার মাথার ঠিক পেছনে পিস্তল তাক করে আছে।
তখন ডঙ্গু না তাকিয়েই বলে সে কি নর্থ কোরিয়া থেকে এসেছে, তার র্যাঙ্ক কি এবং ট্রুপের নাম কি। অজ্ঞাত সে ব্যক্তি এসব কথার কোনো জবাব দেয় না, বরং বলে ডঙ্গু যেন ঠিকভাবে তার মিশন পূরণ করে। এমন সময় তার মা চিৎকার করে উঠলে লোকটি পালিয়ে যায়। ডঙ্গু তার পিছু পিছু যেতে থাকে, কিন্তু তাকে ধরতে পারে না। এই সময় তার সামনে পড়ে রান। সে একদম মাতাল অবস্থায় ছিল। ডঙ্গু এবং রান পার্কে গিয়ে বাচ্চাদের মতো আনন্দ করতে থাকে। একসময় মাতাল রান বলে যে তারা দুজন দুজনকে নিজেদের সবচেয়ে গোপন কথাটি বলবে। একথা বলে রান বলতে শুরু করে যে তার একটি মেয়ে হয়েছিল 19 বছর বয়সে এবং সে প্রায় 7 বছর ধরে তার মেয়েকে দেখে না। তার পরিবার তার মেয়েকে তার থেকে দূরে সরিয়ে দিয়েছিল যাতে করে সে তার সাথে যোগাযোগ করতে না পারে। এবার পালা ছিল ডঙ্গুর সিক্রেট বলার। সে বলে সে একজন নর্থ কোরিয়ান গুপ্তচর, তার নাম ওন। সে এখানে সত্যিটা বললেও মদের নেশায় মাতাল রান কিছুই বোঝে না। রানকে পৌঁছে দিয়ে সে কিমের বাড়ির সামনে অপেক্ষা করছিল। তখন কিম বের হয়ে জিজ্ঞাসা করে ডঙ্গু কিছু বলতে চায় কিনা। উত্তরে ডঙ্গু জিজ্ঞাসা করে যে কিমের কাছে কি কাউকে পাঠানো হয়েছে। কিম বলে তার কাছে পাঠানো হয়েছে। কর্তৃপক্ষ আসলে তাদের বিশ্বাস করে না, এজন্যই তাদেরকে চেক করার জন্য মাঝে মধ্যে এমন কাউকে পাঠাবে। ডঙ্গু চলে গেলে কিম বলতে থাকে কেউ যদি লুকিয়ে থাকে যেন সে বেরিয়ে আসে। কেউ বের হয় না। তবে আমরা দেখতে পাই ওই ডঙ্গুর ঘরে যাওয়া ছেলেটি সেখানেই লুকিয়ে ছিল। তবে বেশিক্ষণ সে লুকিয়ে থাকতে পারে না এবং ডঙ্গুর কাছে ধরা পড়ে যায়। ডঙ্গু তাকে ক্যাপ্টেন লি বলে ডাকে এবং জিজ্ঞাসা করে কর্তৃপক্ষের কি হয়েছে, তার মতো অল্প বয়সী একজনকে কেন পাঠালো। লি আবারও পালিয়ে যেতে শুরু করে এবং মনে মনে ভাবতে থাকে ডঙ্গু কি করে এখনো তার কথা মনে রেখেছে। পরদিন ডঙ্গুকে তার প্রতিবেশী ইউজিন তার স্কুলে আসা নতুন একজন ছেলের সাথে পরিচয় করিয়ে দেয়, যে কিনা এখন থেকে এখানেই থাকবে। সেটি আর কেউ নয় বরং গত রাতে লি ছিল। ডঙ্গু এখানে কিছুই বলে না, তবে সন্দেহের চোখে তাকিয়ে থাকে। এমন সময় সেখানে একজন নতুন পোস্টম্যান আসলে ডঙ্গু জিজ্ঞাসা করে সাঙ্গু কোথায়। মূলত আগের পোস্টম্যান অর্থাৎ সেকেন্ড অফিসারের ছদ্মনাম ছিল সাঙ্গু। নতুন পোস্টম্যান জানায় সাঙ্গু এখন আর কাজে আসছে না। পরবর্তী দৃশ্যে আমরা সাউথ কোরিয়ান এজেন্ট অফিস দেখতে পাই। একজন এজেন্ট নর্থ কোরিয়ার গুপ্তচর ধরার পরিকল্পনা বলছিল। তখন তার সিনিয়র বলে নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়া এখন সুসম্পর্ক তৈরি করার পথে হাঁটছে, তাই তারা যে পরিকল্পনাই করুক না কেন সেটা যেন কঠোর না হয়। এখন রাতের বেলা ডঙ্গু লিকে ধরে এবং জিজ্ঞাসা করে সে কি সাঙ্গুকে মেরে ফেলেছে কিনা। উত্তরে লি বলে যে সে শুধুমাত্র তাকে নর্থ কোরিয়াতে পাঠিয়ে দিয়েছে কারণ কর্তৃপক্ষ তাকে জীবিত ফেরত চেয়েছে। কথাবার্তার মাঝখানে ইউরান সেখানে চলে আসে, যাকে তার বস খুবই উত্ত্যক্ত করছিল। ডঙ্গু এখানে লিকে বলে ইউরানকে বাঁচানোর জন্য, যেহেতু সে বোকাশোকা একজন ছেলে তাই সে মারামারির কাজ করতে পারবে না। যদিও লি প্রথম দিকে যেতে চায় না, কিন্তু পরবর্তীতে সে যেতে রাজি হয়ে যায়। তবে সে যাওয়ার আগে ইউরানের ভাই সেখানে চলে আসে এবং তাকে বাঁচিয়ে নেয়। সকালবেলা তিনজন গুপ্তচর অর্থাৎ কিম, লি এবং ডঙ্গু বসে গল্প করছিল। হঠাৎই নিচে থেকে শব্দ আসে। তারা দেখতে পায় ডঙ্গুর ওই দোকানওয়ালি মায়ের সাথে কিছু গুন্ডারা ঝগড়া করছে। ডঙ্গু সেখানে যায় এবং বোকার মতো মারামারি করার চেষ্টা করে। গুন্ডাগুলো তাকে তখন অনেক মারধর করে, সেই সাথে তার মাকেও ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে করে ডঙ্গু প্রচন্ড রেগে যায়। সে তাদেরকে মারতে উদ্যতই হচ্ছিল, ঠিক তখনই তার মা তাকে আটকে নেয় এবং ফিসফিস করে বলে এসব ঝামেলা থেকে তার দূরে থাকা উচিত। একথা শুনে ডঙ্গু হতবাক হয়ে যায়। ডঙ্গু বুঝতে পারে না যে সে এটা কেন বলেছে। সে কি তার সম্পর্কে কিছু জেনে গিয়েছে? এখন রাতের বেলা ডঙ্গু লিয়ের কাছে যায় এবং তাকে বলে ওই গুন্ডাগুলোকে মারধর করতে এবং তাদের থাকার জায়গাটি পুড়িয়ে দিতে। লিয়ের কারণ জিজ্ঞাসা করলে ডঙ্গু কিছুই বলে না, শুধুমাত্র বলে তার হয়ে এটুকু কাজ সে যেন করে দেয়। লি বাধ্য ছেলের মতো তাই শোনে। আর এরপর ডঙ্গু ফিরে আসলে ডঞ্জু তাকে বানিয়ে বানিয়ে বলতে থাকে যে সে কিভাবে গুন্ডাদের মেরে তাদের আস্তানা পুড়িয়ে দিয়েছে, যা শুনে ডঙ্গু চুপচাপ থাকে, কেননা সে আসল সত্যিটা তো জানতো। এখন এরপর আমরা নর্থ কোরিয়ার আর্মি বেস ক্যাম্প দেখতে পাই, যেখানে কর্নেলকে তাদের সিনিয়র বলে প্রেসিডেন্ট আর যুদ্ধ চাইছে না, শান্তি চাইছে। তারা সাউথ কোরিয়ার সাথে শান্তি চুক্তি করবে। সাউথ কোরিয়ায় থাকা সকল গুপ্তচরদের সরিয়ে ফেলা হবে, তাদের মেরে ফেলতে হবে, যাতে করে কেউ কখনো তাদের সম্পর্কে জানতে না পারে। একথা শুনে কর্নেল অবাক হয়ে যায়। সে বলে যে এই গুপ্তচররা তাদের দেশের জন্য নিজেদের সর্বোচ্চটা দিয়েছে,
তাই তাদের বীরের মতো মৃত্যু হওয়া উচিত। তাদের মেরে ফেললে তারা বীরের মতো নয়, বরং তুচ্ছ অপরাধীর মতো মারা যাবে। তার থেকে বরং তাদেরকে অর্ডার দেওয়া উচিত যে তারা যেন নিজেদেরকে নিজেরাই মেরে ফেলে। কেউ তা না করলে কর্নেল নিজে দায়িত্ব নিয়ে তাকে মেরে ফেলবে। জেনারেল একথায় সম্মত হয়। এদিকে এসব না জানা 3 গুপ্তচর আড্ডায় মেতেছিল। এমন সময় ডঙ্গুকে তাদের এক প্রতিবেশী ডেকে নেয়। এই লোকটি একজন সাবেক গোয়েন্দা কর্মকর্তা। সে ডঙ্গুর দোকানের মালিক, অর্থাৎ তার মায়ের কথা মতো ডঙ্গুর সম্পর্কে খোঁজখবর নিয়েছিল। তবে সাউথ কোরিয়ার নাগরিকের ডাটাবেজে তার সম্পর্কে কোনো তথ্যই পাওয়া যায়নি। লোকটি এই কথা ডঙ্গুকে জানায়। ডঙ্গু খোঁজ খবরের কথা শুনে ভয় পেয়ে যায়। তবে লোকটি বলে সে এতিম বলেই হয়তোবা তার কোনো ডাটা এন্ট্রি হয়নি। আর এরপর আমরা দেখতে পাই সাউথ কোরিয়ায় থাকা সব নর্থ কোরিয়ান গুপ্তচরের কাছে বিশেষ সেই মেসেজটি এসেছে। আর তা হলো এই ট্রুপের প্রতি সর্বশেষ কমান্ড। ট্রুপের সবাই যেন নিজেদেরকে নিজেরা শেষ করে দেয়। সব গুপ্তচরেরা এই কমান্ড পেয়ে তাই করে যা ওই কমান্ডে লেখা ছিল। এখন বাকি ছিল মাত্র 3 জন গুপ্তচর, আর তারা হলো ডঙ্গু, কিম এবং লি। ডঙ্গু বলে সে দেশের জন্য নিজেকে কোরবান করতে রাজি আছে, তবে তাকে আগে তার ট্রেনারের সাথে কথা বলতে হবে। কর্তৃপক্ষ এমন একটি নির্দেশ কেন দিল তা জানা দরকার। লি হঠাৎ করে তার দিকে পিস্তল তাক করে এবং বলে সে মারা যেতে ভয় পাচ্ছে এবং দেশের সাথে ধোঁকাবাজি করতে চাইছে। তবে লি তা হতে দিবে না। তারা যেন এখনই নিজেদেরকে নিজেরা শেষ করে দেয়। একথা শুনে ডঙ্গু রেগে গিয়ে বলে সাহস থাকলে সে তাকে গুলি করে দেখাক। লি চেষ্টা তো করে, তবে তাকে গুলি করতে পারে না। ওই সময় কিম হেসে বলে এই জন্যই বাচ্চাদেরকে মিশনে পাঠানো উচিত নয়। ডঙ্গু বলে তারা 3 জন মিলে এই সব কিছুর সমাধান বের করবে। এদিকে সাউথ কোরিয়ার এজেন্ট সিও একের পর এক নর্থ কোরিয়ার গুপ্তচরদের লাশ পেতে থাকে। এই লাশগুলো শরীরের ভেতর সে এক ধরনের চিপ খুঁজে পায়। সে তার সিনিয়রদের জানায় যে আর মাত্র 3 জনই বাকি আছে। তাদের জীবন অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাদেরকে ধরতে পারলে তারা অনেক সিক্রেট জানতে পারবে। সিনিয়ররা তাকে এদের পেছনে সময় নষ্ট করতে মানা করে। সিও তাদের কথা শোনে না। সিও শেষ পর্যন্ত ওই 3 জনকে খুঁজে পায়, অর্থাৎ ডঙ্গু, কিম এবং লিকে। সিও বলে সে তাদেরকে যা কিছু বলবে তা শোনায় তাদের জন্য ভালো হবে। যে দেশ তাদেরকে ছুঁড়ে ফেলেছে তাদেরও সেই দেশকে ভুলে যাওয়া উচিত এবং সাউথ কোরিয়ার জন্য কাজ করা উচিত। সে নিজেও নর্থ কোরিয়া ছিল। সেখান থেকে পালানোর সময় তার পরিবার সে হারিয়েছে। এ সময় লি পালানোর চেষ্টা করলেও সিও দলবল নিয়ে তার পেছন পেছন যায় এবং এক পর্যায়ে তাকে ধরে ফেলে। এরপর সে তার শরীর কেটে একটি চিপ বের করে। আর এই চিপটি মূলত নর্থ কোরিয়ান অফিসারদের কাছে তাদের লোকেশনের ব্যাপারে জানান দিচ্ছিল। প্রত্যেক গুপ্তচরের শরীরেই এই চিপ ফিট করা আছে, যে ব্যাপারে তারা নিজেরা কিছুই জানে না। এখন এই সব কিছু নিয়ে ডঙ্গু চিন্তা করছিল। ঠিক তখনই তার কাছে আসে সেই সেকেন্ড অফিসার সাঙ্গু। তাকে নর্থ কোরিয়ায় পাঠানোর সময় সে সেখান থেকে পালিয়ে এসেছে। সাঙ্গু এখানে ডঙ্গুকে বলে তাকে পালাতে সাহায্য করতে। ডঙ্গু তাকে ঘরে তো নিয়ে আসে, তবে সে বুঝতে পারছিল না যে এখন তাদের কি করা উচিত। অন্যদিকে আমরা আবারও নর্থ কোরিয়ার বেস ক্যাম্প দেখতে পাই। সাউথ কোরিয়ার সাথে তাদের যে শান্তি চুক্তি করার কথা ছিল তা কোনো কারণে ভেস্তে গিয়েছিল। তারা আবারও আগের যুদ্ধ অবস্থায় ফিরে যেতে চায়। তবে জেনারেল কর্নেলকে বলে যে সে আগে যা বলেছিল, অর্থাৎ গুপ্তচরদের মেরে ফেলার ব্যাপারে, সেটা যেন বহাল থাকে। যার ফলে একটা ব্যাপার তো ক্লিয়ার যে শান্তি চুক্তি হোক বা না হোক, গুপ্তচরদের কপালে শুধুমাত্র মৃত্যুই লেখা আছে। এখন ডঙ্গুকে আমরা দেখতে পাই যে কিনা নতুন কিছু পরিকল্পনা করছিল। সে প্রথমেই কর্তৃপক্ষের দেওয়া পেজারটি পানিতে ফেলে নষ্ট করে দেয়। আর এরপর সে দোকানে গিয়ে চুল কেটে নিজের স্টাইল পাল্টে ঠিক আগের ক্যাপ্টেন ওনের মতো হয়ে যায়। সাউথ কোরিয়ায় আসার পর থেকে আজ প্রথমবারের মতো সে বোকা বোকা পোশাক না পরে বরং স্বাভাবিক পোশাক পরে এবং সবার সাথে স্বাভাবিকভাবে কথা বলে। ইউরান এবং ইউজিন তাকে দেখে বেশ অবাক হয়। ডঙ্গু ইউরানকে বলে তার মনের সব কথা ইউজিনের সাথে শেয়ার করতে, কেননা ইউজিনই ইউরানকে রক্ষা করবে। আর এরপর সে বাড়ি ফিরে যায়। খেতে খেতে সে তার পালিত মাকে বলে যে সে আজ এখান থেকে চলে যাবে। তবে সে উত্তরে কিছুই বলে না, বরং এতদিন যাবৎ ডঙ্গু এখানে কাজ করার জন্য সে তাকে কিছু টাকা দিতে চায়, কিন্তু ডঙ্গু তা নিতে চায় না। সে বলে ডঞ্জুর জন্য তা তুলে রাখতে।
করতে। আর এখানেই আমরা জানতে পারি যে আসলে এই দোকানের মালিকিনী তাকে প্রথম থেকে কোনো টাকা দিত না। এই 2 বছর সে শুধুমাত্র তাকে থাকা এবং খাওয়ার জায়গা দিয়েছে, এছাড়া আর কিছুই নয়। ওই যে টাকাটা প্রথম দিকে আসতো সেটা হচ্ছে নর্থ কোরিয়ার বেস ক্যাম্প থেকে পাঠানো হতো প্রত্যেক মাসে তার বেতন স্বরূপ, যা সে এতদিন যাবৎ গুছিয়ে রেখেছে। আর এই কারণেই এখন এই দোকানের মালিকিনীর দেওয়া এই টাকার তার কোনো প্রয়োজন নেই। তাই তো ডঙ্গু তাকে বলে যে সে যেন এই টাকা দিয়ে নিজের চিকিৎসা করায়, কেননা সে বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিল। এসব শুনে তার চোখে পানি চলে আসে। আমরা দেখতে পাই কিভাবে 2 বছর আগে একটি ডাস্টবিনে দোকানের মালিকিনী তাকে প্রথমবার খুঁজে পেয়েছিল এবং বাড়িতে নিয়ে এসেছিল। সে তাকে নিজের ছেলের মতো করেই ভালোবাসতো। আর এই জন্যই এতদিন পর ডঙ্গু যখন তাকে ছেড়ে চলে যাচ্ছিল তখন তার খুবই কষ্ট হচ্ছিল। এখন সেখান থেকে বের হওয়ার পর ডঙ্গুর দেখা হয় রানীর সাথে। সে তাকে তার এতদিন ধরে জমানো সেই টিনের কৌটের টাকাগুলো দিয়ে দেয় এবং সেই সাথে দেয় একটা কাগজ, যেখানে তার সন্তানদের যারা দত্তক নিয়েছে তাদের ঠিকানা লেখা ছিল। রান চাইলে তার সন্তানের সাথে দেখা করতে পারে। এখন তার কাছে ঠিকানা এবং যাওয়া আসার খরচ দুটোই আছে। এটা দেখে রান অনেক ইমোশনাল হয়ে পড়ে। এখন রানের কাছ থেকে বিদায় নিয়ে ডঙ্গু যায় কিমের কাছে। কিম জিজ্ঞাসা করে সে তাহলে ঠিক করেই ফেলেছে যে সে কি করবে। ডঙ্গু বলে তার শুধুমাত্র লিকে নিয়ে চিন্তা হচ্ছে। কিম বলে সেখানে লি ভালোই থাকবে, সাউথ কোরিয়ান অফিসাররা অন্ততপক্ষে লিকে মেরে ফেলবে না। এখন অন্যদিকে আমরা এজেন্ট অফিসে লিকে দেখতে পাই। সিও অনেক জিজ্ঞাসাবাদ করেও লিয়ের থেকে কিছুই বের করতে পারে না। এই সময় তার কাছে ডঙ্গুর কল আসে। ডঙ্গু সিওকে বলে লির যেন কোনো ক্ষতি না হয়। এই সময় সে তাদের কাছ থেকে জানতে পারে যে নর্থ কোরিয়া থেকে তাদের কর্নেল এখানে চলে এসেছে তাদেরকে মারার জন্য, যেমনটা কর্নেল প্রমিস করেছিল যে যদি কেউ নিজেদেরকে নিজেরা শেষ না করে দেয় তাহলে সে নিজে গিয়ে তাদেরকে শেষ করে দিবে। তাই সিও ডঙ্গু এবং কিমকে বলে তারা যেন সাউথ কোরিয়ার অফিসারদের কাছে ধরা দেয়। এটাই তাদের বাঁচার শেষ সুযোগ, কেননা তাদের শরীরের মধ্যে থাকা চিপ নিয়ে তারা বেশি দূর পালিয়ে বাঁচতে পারবে না। এই চিপের ব্যাপারটা ডঙ্গু জানতো না। সে একথা কিমকে বলে। কিম বলে তাদের তো কর্নেলের সাথে দেখা করা উচিত। তখন ডঙ্গু বলে তারা এখানে দেখা করতে পারবে না, কারণ কোনো সমস্যা হলে এখানে জানমালের বিপর্যয় ঘটতে পারে। এখন সিও ওইদিকে লিয়ের কাছে এসে বলে যে তারা এখন ক্যাপ্টেন ওন অর্থাৎ ডঙ্গুকে ধরতে যাচ্ছে। নর্থ কোরিয়ান কর্নেল তাইয়নও তাদের সাথে থাকবে। লি এই প্রথম কথা বলে ওঠে। সে বলে সে নর্থ কোরিয়ার বিরুদ্ধে কাজ করতে রাজি আছে। তাকে ব্যবহার করে সিও যে কোনো কিছু করতে পারে, তবে এর বিনিময়ে সে শুধুমাত্র একটা জিনিসই চায়, ক্যাপ্টেন ওনকে ধরার সময় যেন তাকেও সাথে করে নিয়ে যাওয়া হয়। অর্থাৎ সে যে কোনো মূল্যে ডঙ্গুকে বাঁচাতে চাইছিল। যে ব্যাপারটা জেনে সিও অবাক হয়ে যায়। এখন অন্যদিকে ডঙ্গুকে ধরতে চলে আসে কর্নেল তাইয়ন। তাইয়ন তাকে জিজ্ঞাসা করে সে কমান্ড পূরণ করেনি কেন। তখন ডঙ্গু বলে কারণ তার একটি প্রশ্নের উত্তর জানা বাকি আছে, আর সেটি হলো তার যদি কিছু হয় তাহলে তার মায়ের দেখাশোনা করা হবে কিনা। কর্নেল এই প্রশ্নের কোনো উত্তর দেয় না, বরং বলে সে যে কোনো কমান্ড পূরণ করতে বাধ্য। ডঙ্গু তার দিকে পিস্তল তাক করে বলে সে এই প্রশ্নের উত্তর ছাড়া কিছুই করবে না, আর তা হলো তার মা কি আদৌ বেঁচে আছে কিনা। কর্নেল এই প্রশ্নেরও উত্তর দেয় না এবং বলে সাহস থাকলে সে যেন তাকে গুলি করে দেয়। এরপর তাদের বেশ লড়াই শুরু হয়ে যায় এবং সেখান থেকে ডঙ্গু কোনো মতে পালিয়ে যেতে যায়। বের হতেই তার সামনে তার প্রতিবেশীর বাচ্চা ছেলে দুটো চলে আসে। তারা ডঙ্গুর বেশভূষা দেখে বেশ অবাক হয় এবং জিজ্ঞাসা করে সে এখানে কি করছে। পেছন থেকে কর্নেল গুলি ছুড়ছিল এবং ডঙ্গু চেষ্টা করছিল বাচ্চাগুলোকে বাঁচাতে। এমন সময় তাদের উদ্ধার করতে কিম চলে আসে। ডঙ্গু বাচ্চা দুটো সহ কিমের গাড়িতে উঠে যায়, আর এরপর বাচ্চাদের নিরাপদে নামিয়ে দিয়ে তাদের আস্তানার দিকে যেতে থাকে। সেখানে পৌঁছানোর সাথে সাথেই তাদের সামনে সেকেন্ড অফিসার সাঙ্গু চলে আসে, যাকে এখানে ডঙ্গুই লুকিয়ে রেখেছিল। সাঙ্গু তাদেরকে দেখেই বলে 2 ধোঁকাবাজ চলে এসেছে। ডঙ্গু বলে সে এসব কি বলছে। তখন আমরা জানতে পারি সাঙ্গু কোনো সেকেন্ড অফিসার নয়, বরং একজন নর্থ কোরিয়ার প্রফেসর, যাকে কিনা এখানে পাঠানো হয়েছিল গুপ্তচরদের উপর নজর রাখার জন্য, যাতে করে তারা ধোঁকাবাজি করতে না পারে। সাঙ্গু বলে তার প্রথম থেকেই সন্দেহ হয়েছিল যে এই দুজন ধোঁকাবাজ। এখন সাঙ্গুর পেছন থেকে বেশ কিছু নর্থ কোরিয়ার অফিসাররা বের হয়ে আসে। কিমের সাথে সাঙ্গুর দলের কথা কাটাকাটি শুরু হয়ে যায়। এরই মধ্যে ডঙ্গু বলে তাদের উচিত হাইকমান্ডের নির্দেশ মেনে নেওয়া, এতে করে কিমের পরিবার এবং তার মা ভালো থাকবে। একথা শুনে সাঙ্গু হেসে দেয় এবং বলে যে এই বিশেষ ট্রুপে সবার পরিবারকে অলরেডি মেরে ফেলা হয়েছে,
যেদিন তাদের মেরে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল সেদিনই তাদের সাথে তাদের পরিবারকেও মেরে ফেলা হয়েছে, অর্থাৎ ডঙ্গুর মা আর বেঁচে নেই। একথা শুনে ডঙ্গু পুরোপুরি হতভম্ব হয়ে যায়। কিম তাকে বলে যে এখন আর দুঃখ করার সময় নেই। আর এরপর কিম এবং ডঙ্গুর সাথে সাঙ্গুর ভীষণ লড়াই হয়। সাঙ্গু এসে ডঙ্গুকে বলে সে নিশ্চয়ই তার মাকে অনেক মিস করছে, তাই তার উচিত তার মায়ের কাছে চলে যাওয়া। এসব শুনে প্রচন্ড রেগে ডঙ্গু সাঙ্গুর গলা চেপে ধরে। তখন সাঙ্গুর দলের এক লোক ডঙ্গুকে গুলি করে দেয়। গুলি ডঙ্গুর পায়ে এসে লাগে। কিম এসে তাকে বাঁচিয়ে নেয়। কিম তাকে দ্রুত সেখান থেকে পালাতে বলে, কারণ কর্নেল তাইয়ন সেখানে চলে এসেছিল। তবে ডঙ্গু হতভম্ব হয়ে বসেছিল। সে এখনো পর্যন্ত মেনে নিতে পারছিল না যে তার মা আর এই পৃথিবীতে নেই। সে বারবার বলছিল যাদের জন্য সে একজন মনস্টার হয়ে গিয়েছে তারাই এমনটি করলো তার সাথে। এখন অন্যদিকে ততক্ষণে বাইরে সিও এবং লি চলে আসে। তারা ভেতরে গোলাগুলির শব্দ শুনতে পায়। তারা এসে সাঙ্গুর লোকেদেরকে মেরে বাকি দুজনকে বাঁচানোর চেষ্টা করে। এমন সময় সেখানে কর্নেল আসলে সেকেন্ড অফিসার তাকে বলে যে দ্রুত তাকে বাঁচাতে, তা না হলে সে তার নামে রিপোর্ট করবে। একথা শুনে কর্নেল ভীষণ রেগে যায় এবং সেকেন্ড অফিসারকে সেখানেই মেরে ফেলে। এরপর কর্নেলের দেখা হয় সিওর সাথে। কর্নেল সিওকে বলে এখানে তারা সবাই আজ একসাথেই মারা যাবে। সিও যেন এসবের থেকে দূরে থাকে, এটি তার দেশের অভ্যন্তরীণ ব্যাপার। সিও বেশি বাড়াবাড়ি করলে সে যুদ্ধ ঘোষণা করবে। এরপর কর্নেল সেখানে একটি বোমা ব্লাস্ট করে দেয়। সেখানে থাকা চুই নামের এক নর্থ কোরিয়ান অফিসার কিম এবং ডঙ্গুকে বাঁচিয়ে নেয়। চুই মারা যাওয়ার আগে কিমকে ধন্যবাদ জানায়, কারণ কিম একবার চুইয়ের বোনের জীবন বাঁচিয়েছিল। মূলত চুইয়ের বোনও তাদের সাথে ট্রেনিং এ ছিল, কিন্তু কিম তাকে পালাতে সাহায্য করেছিল। আর এ কারণেই সে আজ এখনো বেঁচে আছে। তা না হলে তাদের সাথে তার বোনকেও মরে যেতে হতো। এখন এরপর ডঙ্গু কিমকে বলে এখান থেকে বেরিয়ে তারা একটি নতুন জীবন শুরু করবে। যা শুনে কিম জানায় তার জীবনে কোনো আকাঙ্ক্ষা নেই, তার চেয়ে বরং ডঙ্গুর বেঁচে থাকাটা বেশি জরুরি। এমন সময় কিমের ফোনে মেসেজ আসে তার অডিশন ক্লিয়ার হয়ে গিয়েছে, তাকে গান গাওয়ার জন্য ডাকা হয়েছে। কিম এতে করে বেশ খুশি হয়ে যায়। এই সময় সেখানে কর্নেল চলে আসে, যে কিনা এখনো পর্যন্ত মারা যায়নি। এখানে কর্নেল কিম এবং ডঙ্গুর মধ্যে ভীষণ লড়াই শুরু হয়ে যায়। শেষ পর্যন্ত কর্নেল গুলি খেয়ে মারা যায়। কিম ও ডঙ্গুকে বাঁচাতে গিয়ে মারা যায়। শেষ মুহূর্তে সিও লি এবং ডঙ্গুকে বলে আত্মসমর্পণ করতে, তাহলে তারা বেঁচে যাবে। যার উত্তরে লি বলে যে যতই তার দেশ তার ব্যাপারে না ভাবুক না কেন, সে তার দেশকে কিছুতেই ধোঁকা দিতে পারবে না। এমন সময় ডঙ্গুর চোখ পড়ে তার পালিত মায়ের দেওয়া সেই ব্যাংকের রিসিটের দিকে, যেখানে লেখা ছিল তার মা প্রতি মাসে ডঞ্জুর সাথে সাথে তার নামেও ব্যাংকে কিছু টাকা জমাতো। এমনকি তার মা তো ডঙ্গুর বিয়ের জন্য টাকা জমিয়েছিল। এসব দেখে ডঙ্গু ভীষণ ইমোশনাল হয়ে পড়ে। সে কাঁদতে কাঁদতে বলে সে স্বাভাবিক জীবনে ফিরে যেতে চায়। সে তার মায়ের কাছে ফিরে গিয়ে তার সাথে বাঁচতে চায়। ওই সময় অন্যদিকে আমরা ডঙ্গুর পালিত মা অর্থাৎ ওই দোকানের মালিকিনকে দেখতে পাই, যে কিনা ডঙ্গুকে নিয়ে ভীষণ চিন্তা করছিল, কারণ বাইরে বৃষ্টি পড়ছিল এবং ডঙ্গুর কাছে ছাতা ছিল না। এদিকে ডঞ্জু ডঙ্গুর রেখে যাওয়া একটি ক্যাপ পরে নেয়, যেখানে পুলিশ লেখা ছিল। আসলে ডঞ্জুর স্বপ্ন ছিল সে একজন পুলিশ হবে, তবে সে তার এই স্বপ্ন পূরণ করতে পারেনি। আর এই কারণেই ডঙ্গু তার জন্য এই ক্যাপটি রেখে গিয়েছিল। এদিকে ইউজিনকে দেখানো হয় যে কিনা ইউরানের খেয়াল রাখছিল। অন্যদিকে রান তৈরি হয়ে ডঙ্গুর দেওয়া টাকা নিয়ে অপেক্ষা করছিল তার সন্তানের সাথে দেখা করতে যাওয়ার জন্য। সেই সাথে সেই দুটো ছোট্ট বাচ্চারা যারা কিনা সব সময়ের জন্য ডঙ্গুকে বিরক্ত করত, তারা আজ ডঙ্গুর ফিরে আসার জন্য অপেক্ষা করছিল। দৃশ্য আবারও যায় ডঙ্গুর কাছে, যে কিনা নিজেও তাদের প্রত্যেকের ব্যাপারে ভাবছিল এবং তাদেরকে মিস করছিল। এরই মধ্যে সিও তার দলবল সহ তাদের দিকে এগিয়ে আসে। সিও ডঙ্গুকে আত্মসমর্পণ করতে বলছিল, তবে লি কথা শোনে না এবং লাগাতার গুলি করতে থাকে। সিওর গায়ে গুলি লাগে, যার ফলে সিওর লোকজন লিকে গুলি করে দেয়। তাকে বাঁচানোর জন্য তার সামনে ডঙ্গু চলে আসে। লি এবং ডঙ্গু দুজনই গুলিবিদ্ধ হয় এবং ছাদ থেকে পড়ে দুজনই মারা যায়। সিও এটা কিছুতেই চাইছিল না, সে তাদের দুজনকে মারতে চাইছিল না, তাই সে আফসোস করতে থাকে। মৃত্যুর আগ মুহূর্তে ডঙ্গু এবং লি একজন একজনের সাথে মনে মনে কথা বলছিল। তারা একজন একজনের কাছে জানতে চাইছিল যে পরের জন্মে তারা কি চায়। ডঙ্গু বলে পরের জন্মে সে একটি যুদ্ধহীন শান্তিময় দেশে জন্ম নিতে চায়।
লি চায় একটি সুন্দর পরিবারে জন্ম নিতে। আর এরপর দৃশ্য চলে যায় সেখানে যেখানে তারা তিনজন বসে আড্ডা দিচ্ছিল এবং তাদের কাছে মেসেজ এসেছিল যে তাদেরকে নিজেদেরকে শেষ করে দিতে হবে। তবে এবার আমাদেরকে দেখানো হয় যে তাদের কাছে মেসেজ এসেছে যে তারা যেন দেশে ফিরে আসে। দুই দেশের যুদ্ধ থেমে গিয়েছে, তারা এবার শান্তিতে বসবাস করতে পারবে। আসলে এখানে আমাদেরকে বোঝানো হয়েছিল যে এই গল্পটি এমন ভাবেও শেষ হতে পারত যেখানে তারা তিনজন বাড়ি ফিরে যেত এবং তাদের পরিবারের সাথে খুব সুন্দরভাবে জীবন কাটাতো, কিন্তু তাদের ভাগ্যে তো অন্য কিছুই লেখা ছিল, আর সেটা হলো মৃত্যু। এখন মুভির শেষ দৃশ্যে আমরা দেখতে পাই ডঙ্গুর পালিত মা তার কথা খুব মনে করছিল, আর এই কারণেই সে তাদের ছবি দেখছিল। এমন সময় সে দেখতে পায় ওই ছবির পেছনে কিছু একটা লেখা আছে। ছবি সরিয়ে সে দেখতে পায় সেখানে লেখা আছে যে মা যেন দ্রুত অপারেশন করিয়ে নেয়। আর এটা দেখা মাত্রই তার মা ভীষণ ইমোশনাল হয়ে পড়ে এবং কাঁদতে থাকে। আর এই দৃশ্যের মধ্য দিয়ে এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। এমনিতে এই মুভির গল্প আমার একটুও ভালো লাগেনি, তবুও আপনারা অনেক বেশি কমেন্ট করছিলেন দেখে আমি এই মুভির গল্প আপনাদের সামনে নিয়ে এসেছি। এই মুভিতে শুধুমাত্র দুটো জিনিসই ভালো ছিল, এক মরিয়ম স্কুলের নায়ক এবং দুই ইটস ওকে নট টু বি ওকে নায়ক। কাহিনীটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়া যারা আমার এবং আমার পুরো টিমের সাথে আরো বেশি কানেক্টেড হতে চান তারা আমাদের ফেসবুক পেজ হন্টিং বাংলা আপু থেকে ঘুরে আসতে পারেন। আপনাদের রিকোয়েস্টেই আমরা এই ব্লগিং পেজটি শুরু করেছি। এখানে আমরা আমাদের ডেইলি লাইফ ব্লগগুলো আপলোড করে থাকি। তাছাড়া ইউটিউবে যেহেতু সরাসরি যোগাযোগের কোনো মাধ্যম নেই, তাই আপনারা এই পেজে মেসেজের মাধ্যমে আমাদের সাথে কথা বলতে পারেন। আমি এখানে সকলের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। সেই সাথে আপনারা সেখানে নতুন নতুন মুভির নামও সাজেস্ট করতে পারেন। আমরা আপনাদের কাঙ্ক্ষিত মুভির এক্সপ্লেনেশন আনার চেষ্টা করব। আমাদের ফেসবুক পেজের লিংক কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এছাড়া ফেসবুকে গিয়ে হন্টিং বাংলা আপু লিখে সার্চ করতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো মুভির গল্পে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।